ওয়াশিংটন ডিসিতে চলছে ডোনাল্ড ট্রাম্পের জমকালো অভিষেক অনুষ্ঠান। আজই শপথ, ঐক্যের দেশ গড়ার অঙ্গীকার ট্রাম্পের। We're going to make America great for all of our people, everybody. নতুন প্রেসিডেন্টের অভিবাসী বিরোধী মনোভাবের কারণে অনিশ্চয়তা আর শঙ্কায় প্রবাসীরা। প্রেসিডেন্ট হওয়ার মতো যে ধরনের রেপুটেশন দরকার সেটা ট্রাম্পের নেই। প্রবাসীদের যারা বাইরে দেশ থেকে এসেছে তাদের নাকি বের করে দিবে। আমরা আসলে বুঝতে পারতেছি না ইনি আমাদের জন্য কি নিয়ে আসতেছেন, ভবিষ্যৎ আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করতেছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফারজানা মোমো। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। জুমার নামাজে দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। যুবশক্তির সৃজনশীলতা বিকাশে বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাবে বাংলাদেশ। দাভোসে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দিচ্ছে রাজধানীর অনেক হাসপাতাল। সবারই জনবল সংকটের অজুহাত, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। কোন রকম সেবা ছাড়াই ঢাকা শহরের অনেক এলাকা থেকে পয় নিষ্কাশনের বিল নিচ্ছে ঢাকা ওয়াসা। দায় এড়াতে মহাপরিকল্পনার কথা শোনালেন কর্তৃপক্ষ। এবং ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে 289 রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। সাকিব সৌম্যের অর্ধশতকের পর অভিষিক্ত সোহানের ব্যাটিং দৃঢ়তা। শুরুতেই যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালাবদলের খবর। শপথের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে দিনব্যাপী চলছে 45তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। বৃহস্পতিবার মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে আয়োজিত কনসার্টে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি আবারও গ্রেট আমেরিকা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চলেছে আজ সারাদিন এবং সকাল 10টা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তিনি লিংকন মেমোরিয়ালে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন এবং তিনি সেখানে আনুষ্ঠানিক একটি কনসার্টে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন। But we're going to make America great for all of our people, everybody throughout our country. That includes the inner cities, that includes everybody. তিনি তার বক্তব্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকাকে আবারও মহান হিসাবে প্রমাণ করতে তিনি তার কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন এই যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী অর্থনীতি এবং শক্তিশালী পররাষ্ট্র নীতিতে তিনি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে বজায় রাখবেন। এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে বরণ করে নিতে জাঁকজমক সাজে সেজেছে ওয়াশিংটন ডিসি। এই শহরের বিভিন্ন সড়কে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত গেঞ্জি, টুপি এবং বিভিন্ন ধরনের বেজ এবং বিভিন্ন ধরনের সুভিনিয়ার দেখা যাচ্ছে বিক্রি করতে। এবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আসলে নজিরবিহীন একটি প্রস্তুতির মধ্যে হচ্ছে এবং একইভাবে তারা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এত কৌতূহল এর আগে আর কখনো লক্ষ্য করা যায়নি। এই মঞ্চে দাঁড়িয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের প্রবেশের আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। হোয়াইট হাউস থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
এরই মধ্যে ক্যাপিটল হিলের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার মধ্যেই আজ ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই আয়োজন আড়ম্বরপূর্ণ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ট্রাম্প অভিষেক উদযাপন করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন লাখো ট্রাম্প ভক্ত সমর্থক। আমার বিশ্বাস ট্রাম্প সঠিক চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছেন। তিনি যা করতে যাচ্ছেন সেটা নিজের বিশ্বাস থেকেই করছেন। আপনি পছন্দ করেন আর না করেন, এখন তিনিই আমাদের নতুন প্রেসিডেন্ট। যারা তার বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা ট্রাম্পকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। ওয়াশিংটনের পুলিশ সূত্র জানিয়েছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ৮ থেকে ৯ লাখ লোক অংশ নিতে পারেন। যদিও এই সংখ্যা বারাক ওবামার প্রথমবারের অভিষেকের অংশগ্রহণকারীদের অর্ধেক। জানা গেছে এই ৯ লাখের মধ্যে আবার সবাই ট্রাম্প সমর্থক নন। এদের মধ্যে প্রায় ৩ লাখ বিক্ষোভকারী জড়ো হবেন রাজধানীতে। মনে করা হচ্ছে অভিষেকের দিন ট্রাম্প বিরোধী বিক্ষোভের হিড়িক পড়ে যেতে পারে। ৩০টি সংগঠন জানিয়েছে তারা ২,৭০,০০০ বিক্ষোভকারী জড়ো করবে। সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন অবশ্য করা হয়েছে শনিবার। ওই দিন ২.৫ লাখ নারী ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে আবারও মহৎ করার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ২০২০ সালের নির্বাচনের স্লোগানও নির্ধারণ করে ফেলেছেন। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই নির্বাচনে তার স্লোগান হবে কিপ আমেরিকা গ্রেট। এদিকে সুখবর নিয়েই ৮ বছরের শাসনামলের ইতি টানছেন বারাক ওবামা। ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির সর্বশেষ জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ৬০% মানুষ ওবামার কাজে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ট্রাম্পের সমর্থন ৪২%। সাম্প্রতিক ইতিহাসে এত কম জনসমর্থন নিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট তার প্রশাসন শুরু করেননি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে জনমনে অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান এগিয়ে চলেছে। তার ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক আয়োজন চললেও অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী বাঙালিরা। ওবামা কেয়ার বাতিল ও অভিবাসন নীতি বিরোধী মনোভাবের কারণে হতাশার কথাও জানিয়েছেন অনেকে। ওয়াশিংটন ডিসি থেকে শিহাবুদ্দিন কিসলুর আরও একটি রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ উপলক্ষে ওয়াশিংটন ডিসি শহরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শপথ গ্রহণের দিন বিক্ষোভের আয়োজন ও পরদিন শনিবার অনুষ্ঠেয় মিলিয়ন ওমেন মার্চকে কেন্দ্র করে উদ্বিগ্ন ট্রাম্প অনুসারীরা। এ কারণে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে রাতের শহরে। আর এ নিয়ে ওয়াশিংটন ডিসি এবং পার্শ্ববর্তী আলেকজান্দ্রিয়া, আর্লিংটন, ফেয়ারফ্যাক্স, ফলচার্চ এলাকার প্রবাসী বাঙালিদের মধ্যেও চলছে নানা আলোচনা। ট্রাম্প মুসলিমদেরকে ফোকাস করে সে কথাবার্তা বলছে। আমাদের মুসলিমদেরকে এখান থেকে আউট করে দিবে, আমাদের এখানে যারা মসজিদ আছে মসজিদ এখানে রাখবে না। সো আমরা আসলে যারা সাধারণ জনগণ তারা একটু ভয়ের ভিতরেই ছিলাম এবং এখনো আছি। 4 ইয়ার যদি সে ট্রাম্পসে থাকে বিজনেসম্যানদের জন্য মনে হয় ভালো বই আনতে পারে। তামাশা থেকে আমাদের অনেকে টেনশনে, বাঙালিরা অনেকে টেনশনে পড়ে গেছে। অভিবাসী বিরোধী ট্রাম্প নীতি এই আতঙ্কের মূল কারণ বলে জানান তারা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা ডোনাল্ড ট্রাম্পের নেই বলে অনেকের মতো মনে করেন প্রবাসীরাও। প্রেসিডেন্ট হওয়ার মতো যে ধরনের স্পিড, যে ধরনের ক্যাপাবিলিটি, যে ধরনের রেপুটেশন দরকার সেটা ট্রাম্পের নেই। সে নাকি ওবামা কেয়ার, তারপর প্রবাসীদের যারা বাইরে দেশ থেকে এসেছে তাদের নাকি বের করে দিবে। এই নিয়ে আমরা আতঙ্কে আছি। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কি ধরনের প্রভাব পড়বে সে অপেক্ষাতেই আছেন প্রবাসীরা। শিহাবুদ্দিন কিসলু, ওয়াশিংটন ডিসি, সময় সংবাদ। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আজ জুমার নামাজে দেশি বিদেশি লাখো মুসল্লি জমায়েত হয়েছে। অংশ নিয়েছেন আশেপাশের মুসল্লিরাও। এদিকে 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা রয়েছে পুরো ইজতেমা জুড়ে। এছাড়া মুসল্লিদের ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে 18টি প্রবেশপথ। কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। ভোরের আলো ফোটার সাথে সাথে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল পর্ব, যেখানে তাবলিগের গুরুত্ব ও তাৎপর্য মুসল্লিদের কাছে তুলে ধরা হয়। এখানে আসি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই এসি। আল্লাহ যেভাবে রাজি খুশি হয় ওই জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে চলে আসে। যারা এখান থেকে যাচ্ছে
তারা নিজ নিজ মহল্লাকে জনে জনে ঘরে ঘরে বারে বারে যে তাদেরকে আল্লাহর কথা আল্লাহর সঙ্গে পরিচয় করে দেবে। প্রায় 50টি দেশের বিদেশি মুসল্লি সহ দ্বিতীয় পর্বে ঢাকা সহ মোট 16টি জেলার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমায় অংশ নিয়েছেন। তরুণ সমাজ যেন ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন বিপদগামী না হয়, তারা আল্লাহর হুকুম নবীর সুন্নাত যেন কায়েম করতে পারে। তাবলিগ জামাতি হচ্ছে আপনার এই সমস্ত সমাজ থেকে যে ফাসাদ সৃষ্টি হচ্ছে এর থেকে মানুষের গুমরা থেকে উদ্ধার করার জন্য একমাত্র একটা হাতিয়ার। প্রথম দিন শুক্রবার হওয়ায় দেশি বিদেশি লাখো মুসল্লি অংশ নেয় জুমার নামাজে। এদিকে ইজতেমা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মাঠ পর্যবেক্ষণে রয়েছে 14টি ওয়াচ টাওয়ার এবং প্রতিটি মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমাদের যে স্ট্রাইকিং মোবাইল, আমাদের যে চেকপোস্ট, এগুলো অব্যাহত আছে। সকল পুলিশ সদস্য সাদা পোশাকে, পুরা পোশাকে তারা ভিতরে বাইরে অবস্থান করছে। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব ও প্রবেশ পথের একটিতে রয়েছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাব জুনায়েদের কাছে। ধন্যবাদ পারমিতা। কিছুক্ষণ আগে শেষ হলো বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের জুমার নামাজ, অর্থাৎ আজকের যে জুমার নামাজ ছিল সবচেয়ে বড় একটি আলোচনা বা সবচেয়ে বড় একটি অনুষ্ঠান যে এই ইজতেমাকে ঘিরে, সেই জুমার নামাজ কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আজকে এই জুমার নামাজের ইমামতি করেছেন, অর্থাৎ জুমার নামাজ পড়িয়েছেন দিল্লির মাওলানা সাদ বলে আমরা জানতে পেরেছি। এবং জুমার নামাজ শেষে আমরা দেখছি যে অসংখ্য মানুষ যারা শুধুই ইজতেমা এই জুমার নামাজে অংশ নিতে এসছেন তারা কিন্তু ইজতেমা স্থল ত্যাগ করছেন। পারমিতা, বলে রাখি যে আজকের ভোরে অর্থাৎ ফজর নামাজের পরে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই বিশ্ব ইজতেমার এবছরের দ্বিতীয় পর্ব, অর্থাৎ 52তম ইজতেমার শেষ পর্ব। এবং সেখানে বয়ান করছিলেন দিল্লির মাওলানা শামীম। তারপরে হচ্ছে যে তালিম ছিল, তাবলিগ জামাতের যে নিয়ম নীতিগুলো আছে, মুসলমানদের যে কিভাবে নামাজ পড়তে হয়, কোরআন কিভাবে পড়তে হয়, সূরা কেরাত, সেগুলো শেখানো হয়েছে। এবং সেগুলো শেখানোর পর কিন্তু তাদেরকে বিরতি দেওয়া হয়েছিল। বিরতি দেওয়ার পর এই জুমার নামাজ অনুষ্ঠিত হলো। জুমার নামাজ আসলে লাখো মুসল্লি, লক্ষাধিক মুসল্লি, কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেছেন এবং জুমার নামাজ শেষে সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো একটি বিষয় বলে রাখি, নিরাপত্তার ব্যবস্থায় জুমার নামাজকে ঘিরে পুলিশ, র্যাব, ডিবি বা অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি জুমার নামাজ চলাকালীন ইজতেমা ময়দানের উপরে কয়েকটি হেলিকপ্টারের টহল দেওয়া হয়েছে। এবং যে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে, ওয়াচ টাওয়ারগুলোতে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুবই তৎপর রয়েছেন এবং স্থল পথেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। তো পারমিতা, বলে রাখি এবারের বিশ্ব ইজতেমা 69টি দেশের, অর্থাৎ বাংলাদেশ ছাড়া অন্যান্য 69টি দেশের প্রায় 1500 বিদেশি নাগরিক কিন্তু এই ইজতেমা স্থলে এসছেন। তারা এই 3 দিন এখানে অবস্থান করবেন এবং এই 3 দিন আগামী রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবছরের ইজতেমার শেষ পর্ব শেষ হবে। তো এই ছিল আমার হাতে ইজতেমার সবশেষ খবর। এই মুহূর্তে এই ইজতেমা প্রাঙ্গণের অন্য প্রান্তে আছেন আমাদের সহকর্মী তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব আজকে শুরু হয়েছে, 3 দিন ব্যাপী আজকে শুরু হয়েছে, আজ, কাল এবং পরশু দিন, অর্থাৎ রবিবারে আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই বিশ্ব ইজতেমা শেষ হবে। আর আপনাকে জানিয়ে রাখি পারমিতা, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ হয়েছে। জুমার নামাজ এখানে জুমার নামাজ পরিচালনা করেছেন ভারতীয় মাওলানা সাদ সাহেব। আর এই নামাজের মধ্য দিয়ে বিশ্ব উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। পাশাপাশি সমাজে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার জন্য আসলে এখানে দোয়া মোনাজাত করা হয়েছে। আর একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে কিছু অভিযোগ রয়েছে মুসল্লিদের। সেটি হচ্ছে যে নামাজের মধ্যে মাইক নিয়ে কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ এখানে যারা নামাজ পড়ার জন্য এসেছিলেন তারা আসলে অনেকেই মাইকের শব্দ না শোনার কারণে, শব্দ শুনতে না পারার কারণে কিন্তু তারা আসলে হয়তোবা নামাজের ক্ষেত্রে তাদের একটু বিড়ম্বনা হয়েছে, তাদের সমস্যা হয়েছে। এখানকার আগত মুসল্লিরা এমনটাই আসলে আমাদের সাথে অভিযোগ করেছেন। আর একটি বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে ঠিক আজ থেকে 4 দিন
দিন আগে কিন্তু বিশ্ব ইজতেমা শেষ হয়েছে আখেরি মোনাজাতের মাধ্যমে, গত রবিবারে আপনি জানেন। ঠিক আজকে 4 দিন পরে কিন্তু আবারও এই দ্বিতীয় পর্ব, 52তম আসরের দ্বিতীয় পর্ব এখানে আজকে শুরু হলো। তো আমরা সকাল থেকে এখানে ছিলাম, সকাল থেকে দেখেছি যে বিশেষ করে ফজর নামাজের পরপরে কিন্তু বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বিশ্ব ইজতেমার। এরপরে কিন্তু বয়ান চলে সকাল 9টা পর্যন্ত, এরপরে কিছু বিরতি চলে, এরপরে কিন্তু জুমার নামাজের পরে এখনো কিন্তু জুমার নামাজের খাবারের বিরতি, এখন জুমার নামাজ শেষ করে খাবারের বিরতি হবে, খাবারের বিরতির পরে কিন্তু আবারও বয়ান শুরু হবে। আমরা এখানকার আয়োজকদের সাথে কথাবার্তা বলে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাদ আসর আসলে আমবয়ান শুরু হবে আবারও। পাশাপাশি এখন কিন্তু খাবারের পরেই কিন্তু দুপুরে খাবারের পরে কিন্তু ছোট ছোট দলে ভাগ হয়ে, অর্থাৎ 16টি জেলা থেকে যে আগত মুসল্লিরা তারা ছোট ছোট দলে ভাগ হয়ে কিন্তু এখানে যে তালিম, দ্বীনি তালিম, সেই তালিম গ্রহণ করছেন। আর পাশাপাশি বাদ আসরে মাওলানা এহসান সাহেবের এখানে বয়ান করার কথা রয়েছে, বাদ মাগরিব আবারও মাওলানা সাদ সাহেবের এখানে বয়ান করার কথা রয়েছে। তো আসলে এখানকার যে ছোট ছোট দলে ভাগ হয়ে যে এখানকার যে মুসল্লিরা এসেছেন তারা আসলে বলার চেষ্টা করছেন যে সমাজে অস্থিরতা চলছে, যে অশান্তি সে বিরাজ করছে, সেটা কিন্তু আসলে তারা দূর করবেন এবং মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের কারণে তারা কিন্তু এখানে এসেছেন, এমনটাই বলছেন আসলে এখানকার যারা আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। তো চলে যাচ্ছি, আমার হাতে এই ছিল সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, সহকর্মী জুনায়েদ আল হাবিব ও তোহা খান তামিম যোগ দিয়েছিলেন ইজতেমা ময়দান থেকে, জানাচ্ছিলেন সেখানকার সার্বিক পরিস্থিতি। দুপুরের সময় আরো থাকছে। রাজধানী গুলিস্তানে 6ষ্ঠ দিনের মতো আজও উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। ছুটির দিনেও বসতে না দেয়ায় ক্ষোভ হকারদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুব শক্তির সৃজনশীলতা বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাবে। সুইজারল্যান্ডের দাভোসে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জবস শীর্ষক সেশনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের লাখ লাখ যুব শক্তির সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে। এর ফলে নিশ্চিতভাবে দুপক্ষই লাভবান হবে। উন্নয়নের পথে নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের সরকার দেশকে ডিজিটালাইজেশনের পথে চালিত করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাফল্য গাথা সকলের সামনে উপস্থাপনের জন্য এবছর ডব্লিউএফ তাদের বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করে। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে বাংলাদেশ তার যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চায় বলেও বিশ্ব নেতাদের জানিয়েছেন তিনি। হবিগঞ্জে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। সদর হাসপাতালে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। কনকনে ঠান্ডা ও তীব্র বাতাসে ব্যাহত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড় ও রাজশাহীর জনজীবন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ সদর হাসপাতালে গেল এক সপ্তাহে ডায়রিয়া, নিউমোনিয়া ও হামসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 154 জন শিশু ভর্তি হয়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝেতে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তাদের। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে অর্ধশত রোগীকে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। গত এক মাসে ঠান্ডাজনিত রোগে সদর হাসপাতালে 4 শিশুর মৃত্যু হয়েছে। হামের কারণে নিঃশ্বাস নিতে নাই, নিঃশ্বাসের কারণে অনেক নিউমোনিয়া হয়ে গেছে। শয্যার তুলনায় 8 গুণ রোগী ভর্তি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিছানার তুলনায় 10 গুণ রোগী ভর্তি হচ্ছে, 8 গুণ 10 গুণ। তো আমরা সীমিত জনবলের মাধ্যমে এটা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ওষুধ সরবরাহ সরকারের পক্ষ থেকে যথেষ্ট পর্যাপ্ত আছে। বিগত এক মাসে আমাদের এই ঠান্ডাজনিত কারণে 4টে রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতে ভোগান্তির মধ্যে পড়েন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। এদিকে রাজশাহীতে গত এক সপ্তাহের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি ঠান্ডা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা আগামী 2-3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছে রাজধানীর বেশিরভাগ সরকারি ও বিভিন্ন সংস্থার অর্থায়নে পরিচালিত হাসপাতাল।
এতে সংক্রামক রোগের ঝুঁকিতে রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টরা। পর্যাপ্ত ডাক্তার, নার্স থাকলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর অভাবে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। কোনো ডাস্টবিন নয়, রাজধানীর শিশু হাসপাতালের ভিতরের চিত্র এটি। ময়লার স্তূপ পড়ে আছে হাসপাতালের টয়লেটে, ওয়ার্ডের ভেতরেও চেহারা এমন। এই পরিবেশেই বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে এখানে আসা শিশুদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও খারাপ। হাসপাতালের ভিতরে ও বাইরে পড়ে আছে মেডিকেল বর্জ্যসহ নানা আবর্জনা। এমন অস্বাস্থ্যকর পরিবেশেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ চিকিৎসা নিচ্ছেন। ফ্লোরে গন্ধ, ময়লা পড়ে থাকলে ফালানোর কোনো লোক নাই। নোংরার ভিতর যাওয়া যায় নাকি, অনেক গন্ধ, ভিতরে ঢোকা যায় না। দরজা ভাঙা, কল নষ্ট, পরিষ্কার করার মতন লোক ওই অন্তরে দেখি না এসে। ওয়ার্ডের পাশেই অস্বাস্থ্যকর টয়লেট থাকায় এবং ওয়ার্ডের ভেতরে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকায় রোগীরা যেমন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, সেই সাথে সাথে তাদের স্বজনরাও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকেন এবং এর পাশাপাশি ডাক্তার এবং নার্সরাও থাকেন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কায়। বিশেষজ্ঞ বললেন, রোগী দেখার পাশাপাশি হাসপাতাল পরিষ্কার রাখাও ডাক্তারদের দায়িত্ব। খালি ডাক্তার রোগী দেখলেই হবে না, তার কিন্তু ওয়ার্ডের ক্লিনিং থেকে বাথরুমের ক্লিনিং এগুলো দেখার ব্যাপার আছে। ডাইরেক্ট কন্টামিনেটেড হয়ে কতগুলো রোগ ছড়াতে পারে। আর সবচেয়ে যেটা বেশি হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গ্রো করে এবং এটা যে কোনো লোকই এখানে অ্যাফেক্টেড হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, পর্যাপ্ত জনবল না থাকার কথা আর জনবল নিয়োগ দেওয়ার ব্যাপারে কাজ চলছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। 1400 শয্যার জন্য আরো অতিরিক্ত 2500 জনবল দেওয়ার জন্য, কিন্তু সেটা তখন অ্যাপ্রুভ হয় নাই। কিন্তু যখন নাকি 2600 শয্যা উন্নীত করা হলো, তখন অতিরিক্ত যে জনবল চেয়েছিলাম তার মধ্যে 1/3 আমাদেরকে দিয়েছে। আসলে এই জনবল দিয়ে সেবা প্রদান করা সত্যি একটা দুরূহ কাজ। একটা নিয়োগ বিধি শুধুমাত্র একই মন্ত্রণালয়ের মাধ্যমে হয় না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সরাসরি সেটা দেখভাল করছেন এবং উনি যত দ্রুততম সময়ে জনবল নিয়োগ করা যায় সেই ব্যাপারে সচেষ্ট আছেন। তবে সব পক্ষই বলছেন, হাসপাতাল পরিষ্কার রাখতে সচেতনতা বাড়াতে হবে রোগী ও দর্শনার্থীদের। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। কোন রকম সেবা না পেলেও প্রতি মাসে পয়ঃনিষ্কাশনের বিল দিতে হচ্ছে পানির বিলের সমান হারে। রাজধানীর মাত্র 22% এলাকায় পাইপলাইন বসিয়ে ওই এলাকার গ্রাহকদের কাছ থেকে সুয়ারেজ বিল আদায় করছে ঢাকা ওয়াসা। গ্রাহক ও পরিবেশবিদদের অভিযোগ, 50 বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠা হলেও পয় বর্জ্য শোধনের বিষয়টি উপেক্ষা করে গেছে সংস্থাটি। তবে ওয়াসা বলছে, আপাতত কোনো সমাধান নেই। মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে 2025 সাল পর্যন্ত। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। মহল্লার রাস্তায় রাজহাঁস বিচরণের এই দৃশ্য রাজধানীর মোহাম্মদপুরের। সুয়ারেজের পানি উপচে পড়ে বছরের বেশিরভাগ সময় এমন অনেক রাস্তাই থাকে জলমগ্ন। গ্রাহকদের অভিযোগ, কোন রকম সেবা না পেয়েও বছরের পর বছর ধরে বিল পরিশোধ করে যাচ্ছেন তারা। ড্রেন ঠিক করে নাই, পাইপ ঠিক করে নাই, এদিনে ময়লা পানি রাস্তায় জাম হয়ে রয়েছে, বদ্ধ পানি। আর এই পানিটার মশা যে হয়, মশাতে তো সমস্যা। পানির বিল যদি 2000 টাকা আছে, সুয়ারেজ লাইন 2000 টাকা আসবে। 1000 টাকা যদি পানি বিল আছে, 1000 টাকা পানি বিল সুয়ারেজ লাইন বিল আসবে। আপাতত নারায়ণগঞ্জের পাগলায় একটি শোধনাগার দিয়ে চলছে কার্যক্রম। উত্তরা, মিরপুর, দাসেরকান্দি ও রায়ের বাজারে আধুনিক শোধনাগার নির্মাণের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এগুলোর বাস্তবায়ন নিয়ে সন্দিহান পরিবেশবিদরা। এখানে উদ্যোগেরই অভাব, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব। আজকে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতো, তাহলে কিন্তু ঢাকার এই সুয়ারেজের এই অবস্থা দাঁড়াতো না। কারণ সে 80-র দশকে আপনি যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারেন পাগলায়, তাহলে এতগুলা বছরে কেন একটা ট্রিটমেন্ট প্ল্যানটা আর হলো না? পুরোপুরি শহরের অবয়ব পেয়েও ঢাকা ওয়াসার সেবা পায়নি, এমন অভিযোগ রয়েছে নগরীর ইউনিয়নগুলোর অধিবাসীদের। গত 7 বছরও ওয়াসাকে এই এলাকা আনতে পারতেছে ভালো করে। গত সরকারের আমলে আমি চেয়ারম্যানের, এমডির, মন্ত্রীদের বিশেষ অনেক ঘুরছি, পুরো ফেরা হয়ে পরে আর আসে। ওয়াসা জানায়, ঢাকা শহরে প্রতিদিন 15 লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য তৈরি হলেও শোধন ক্ষমতা আছে মাত্র 1 লাখ ঘনমিটার। আর বর্জ্য অপসারণে বাড়ির মালিকদের ওপরই ভরসা তাদের। আমরা এখন পর্যন্ত 100% স্বয়ংসম্পূর্ণতা যেতেই পারিনি, কারণ আমাদের সুয়ারেজের কাভারেজ এখন মাত্র 22 থেকে 25%। আমরা কিন্তু আমাদের মাস্টার প্ল্যান পাস করিয়ে রেখেছি এবং আমরা এখন মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশনে হাত দিয়েছি। পরিবেশবিদরা বলছেন, শুধু ঢাকা শহরের অভ্যন্তরীণ এলাকার পরিবেশই নয়, প্রতিদিন কমপক্ষে 14 লাখ ঘনমিটার অপরিশোধিত বর্জ্য বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষা নদীতে পড়ায় এসব নদীর পরিবেশও দূষিত হচ্ছে। আর এই সবকিছুর পেছনেই ওয়াসার পর্যাপ্ত ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকাকে দায়ী করছেন তারা।
মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নিউজিল্যান্ডের তুলনায় টেস্ট ক্রিকেটে দ্রুত উন্নতি করেছে বাংলাদেশ, মন্তব্য কিংবদন্তি রিচার্ড হ্যাডলির। বড় দলের সঙ্গে বেশি ম্যাচ খেলার পরামর্শ। রাজনীতিবিদদের সম্পর্কের মধ্যে বিভেদের যে দেয়াল তৈরি হচ্ছে তার পরিণতি ভালো নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি আরো বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদের মতো মাদকের বিস্তার ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমাদের সম্পর্কের সামাজিক সম্পর্কে, রাজনৈতিক সম্পর্কে বিভাজন, বিভেদের ওয়াল খুব শুধু উপরে উঠছে, ওয়াল উঁচু হচ্ছে, অথচ সম্পর্কের সেতুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা পরিণতি আমাদের কারোর জন্য ভালো নয়। একটা জেনারেশন গ্রামে গ্রামে ইয়াবাসকে সবল করছে। একে প্রতিরোধ এক্ষুনি করতে হবে। সাম্প্রদায়িক জঙ্গিবাদের মতোই আর এক ভয়ঙ্কর মূর্তি মাদক। সংলাপ ও সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান না মিললে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সহায়ক সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি। আশা করি এই সংলাপে তিনি একটা ফলপ্রসূ একটি সমাধান দেবেন, যাতে করে আমরা সকলেই সন্তুষ্ট হই। নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেন, যতই শক্তিশালী করেন না কেন, যদি দলীয় সরকার থাকে সেই অবস্থায় কখনোই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। সংলাপ এবং সমঝোতার পথ আমরা নিয়েছি, কিন্তু এই পথে যদি সমাধান না হয় তাহলে গণ আন্দোলন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সাপ্তাহিক ছুটির দিনে আজ রাজধানীতে হকার বসার কথা থাকলেও ষষ্ঠ দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে হকাররা রাজধানীর গুলিস্তানের বিভিন্ন স্থানে বসতে শুরু করে। এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাদেরকে উঠিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, মেয়রের নির্দেশনা না মেনে অফিস সময়ে ফুটপাতে দোকান বসানো এবং মিছিল সমাবেশ করায় তাদেরকে ছুটির দিনেও বসতে দেয়া হবে না। ছুটির দিনে হকার বসার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সে বিষয়টিও পুনর্বিবেচনা করা হবে। বিষয়টি নিয়ে হকারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত র্যাব সদস্যদের দায়ভার সংস্থাটি নেবে না বলে জানিয়েছেন মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে রংপুরে র্যাব ১৩ এর কার্যালয়ের মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সদস্যদেরকে ব্যক্তিগতভাবেই দায়ভার নিতে হবে বলেও জানান তিনি। তারা অন্যায় কাজ করেছে ব্যক্তিগতভাবে, সেটা তাদের দায়, সেটা কিন্তু র্যাবের দায় নয়। এবং এটাকে র্যাবের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে চিন্তা করাটা বোধহয় যথাযথ হবে না। এবং র্যাবে ইনকোয়ারিতে প্রথম তাদের দায়ী করা হয়েছিল। র্যাবই প্রথম ইন্টারনাল ইনকোয়ারি করার মাধ্যমে তাদেরকে দায়ী সাব্যস্ত করে এবং একদিনও না, তারা অনেক কম সময়ের মধ্যে দে ওয়ার টেকেন ব্যাক ফ্রম র্যাব ফোর্সেস। আমরা যে কথা বলতে চাই, উই উইল কিপ র্যাব ক্লিন। যে কোনো মূল্যে আমরা র্যাবকে ক্লিন রাখবো, এটাই এই বাহিনীর প্রত্যয় এবং প্রতিজ্ঞা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সমাবেশে বোমা হামলার ১৫তম বার্ষিকীতে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। সকালে রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা এতে শ্রদ্ধা জানান। এছাড়া মহাজোটের শরিক অন্যান্য রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানায়। ২০০১ সালে রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহত ও শতাধিক কর্মী আহত হন।
দর্শক, রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 20তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাব তার কাছে। পারমিতা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে জমে ওঠার চিত্র সেটা কিন্তু আজকে সকাল থেকেই দেখেছি এবং এখন দুপুর সময় মেলার প্রত্যেকটা জায়গাতে কিন্তু লোকজনের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টা কিন্তু এখন আছে এবং তারা তাদের পণ্য কিনে নিয়ে কিন্তু বাড়ি ফিরছে। অর্থাৎ যারা এই মেলা থেকে চলে যাচ্ছে তাদের হাতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় পণ্য তারা কিনেছেন সেগুলো নিয়েই কিন্তু তারা যাচ্ছেন এবং মেলাতে দুপুরের সময় একটু কম মানুষ আনাগোনা হয়, সেই জায়গা থেকে কিন্তু আবার দুপুরের পর থেকে কিন্তু মানুষজন আবার আসতে শুরু করেছে এবং এই মানুষগুলো কিন্তু যে বিনোদনের জন্য কিন্তু এই মেলাটাকে বেছে নেয় এবং শুক্রবার স্বাভাবিকভাবেই কিন্তু তারা অন্য অন্য জায়গায় যে ঘোরাফেরা করার না করে কিন্তু এই মেলাতে আসছেন, যেখানে ঘোরাফেরা করতে পারছেন এবং দেশি বিদেশি নানা ধরনের জিনিসপত্রের সাথে পরিচয় হতে পারছেন এবং সেগুলো কেনার সুযোগ নিচ্ছেন এবং কিনতে গেলে যেহেতু মেলার শেষের দিকে এখন সেই জায়গা থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের মূল্য ছাড়, বিভিন্ন ধরনের অফার সব কিছুই কিন্তু পাচ্ছেন এবং তারা কিন্তু এই যাচাই বাছাই করে পণ্য কিনছেন এবং যারা স্টলের প্রতিনিধি তারা কিন্তু তাদের যে প্রত্যাশা মতো বিক্রি, মেলার শেষের দিকে জমে ওঠার যে প্রত্যাশা সেই জায়গাটা কিন্তু তাদের অনেকটাই পূরণ। আজকে অন্তত সকাল থেকে সেই চিত্রটাই আছে এবং বিকেলে তো আরো মানুষজন আসবে তাদের প্রত্যাশা এবং আগামীকালকে শনিবার সেই একই রকম ভিড় থাকবে সেটা প্রত্যাশা তাদের এবং এই মেলা যেহেতু শেষের দিকে, সেই শেষের দিক হিসেবেও কিন্তু তার বাকি কয়েকটা দিনেও কিন্তু অনেক লোক সমাগম হবে এবং তাদের যে বিক্রি বাড়বে, পণ্যের পরিচিতি বাড়বে, সেই প্রত্যাশাটা কিন্তু তারা করছেন এবং এখানে আমরা যে স্বাভাবিকভাবে যে মেলার পরিবেশ, সেই পরিবেশটা নিয়ে যদি কিছু বলা যায় তাহলে অন্যান্য বার যেমন হকার মেলার ভেতরে ঘুরতে ফিরতে দেখা যায়, সেই জায়গাটা কিন্তু এবার একটু কম দেখা যাচ্ছে এবং অনেকেই কিন্তু এবার মেলার পরিবেশ নিয়ে কিছুটা গতবারের তুলনায় কিন্তু সন্তুষ্টির কথা বলেছেন। তো সবকিছু মিলিয়ে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ দিকে জমে ওঠে এই প্রত্যাশার কথা শোনা যায়, মেলা শুরুর দিক থেকে সেই প্রত্যাশাটা কিন্তু এখন প্রাপ্তির সমন্বয় ঘটছে বলা যায়। তো আজকে কিন্তু সকাল থেকে লোকজন অনেক এসেছে এবং বিকেলের দিকে আরো লোক আসবে, সন্ধ্যার দিকে সমাগমটা আরো উপচে পড়া ভিড় যেটা সেটা আরো হবে। তো সবকিছু মিলিয়ে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তার স্বরূপ যেটা বলা হয়, যেহেতু দেশি বিদেশি অনেক লোকজনের সমাগম, সেই স্বরূপে আছে এবং উপচে পড়া ক্রেতা দর্শনার্থী নিয়েই মেলাটা চলছে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই মুহূর্তে এখন এটুকুই বলা যায়। পারমিতা। দর্শক, সহকর্মী কামরুল হাসান সবুজ যোগ দিয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। সেখানে ক্রেতাদের সমাগম রয়েছে আজ, জানাচ্ছিলেন তারই খবরাখবর। সকালে ঘুম ভাঙতেই হাতের কাছে পেয়ে গেলেন খেজুরের কাঁচা রস, মুড়ি, খই আর নানা রকম পিঠা। মজা করে খেলেন এবং একই সঙ্গে উপভোগ করলেন নাচ, গান আর নানা লোকজ অনুষ্ঠান। তবে কেমন হতো? হ্যাঁ, ইট পাথরের এই রাজধানীতেই হয়ে গেল এরকমই এক মজার আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রঙে ভরা বঙ্গর উদ্যোগে অনুষ্ঠিত ষষ্ঠ রসমেলার আয়োজন নিয়ে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। কুয়াশা ভেজা শীতের সকালে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছেন গাছি, কাঁধে ঝুলছে রসের হাড়ি। তবে গ্রাম নয়, এমনই নয়নাভিরাম দৃশ্যের দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। রঙে ভরা বঙ্গ নামক একটি সংগঠনের আয়োজনে শহুরে পরিবেশেই খেজুরের কাঁচা রসের স্বাদ আস্বাদন করলেন নগরবাসী। সঙ্গে ছিল চিড়া, মুড়ি, খই আর নানা রকম রসের পিঠা। গাছ থেকে যে রসটা আসলে পেড়ে খাওয়ানো হয়, ওটা কখনো হয়নি আমার লাইফে। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটাতে আসি অ্যাটলিস্ট ওই ফ্লেভারটা পাওয়ার জন্য। রস খেয়েছি, মুড়ি খেয়েছি, খই খেয়েছি। একদম ফ্রেশ রস, আদি বাঙালি যে গন্ধটা সেটাই আমরা এখানে বসে পাচ্ছি। শহুরে জীবনে খেজুরের রস মানে ভাবতেই অবাক লাগছে, কত বছর যে খেজুরের রসের স্বাদ নেইনি। সাত সকালে বকুলতলায় প্রকৃতির সান্নিধ্যে রসমেলা উপভোগ করতে এসে অনেকেই হারিয়ে যান শৈশবে। গাছেদের পাহারা ভেদ করে বা যাদের গাছ তাদের পাহারা ভেদ করে চুরি করে রস খাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। আমাদের ছোটবেলায় রস তো সব জায়গায় পাওয়া যেত, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার।
মেলায় ভিন্ন মাত্রা জুগিয়েছে টাঙ্গাইলের শিল্পীদের পরিবেশনায় শাওনের ডালা নামের নৃত্যগীত। লোকজ সুর আর তালে ক্ষণিকের জন্য হলেও গ্রামীণ সংস্কৃতির আবহে মুগ্ধ নগর জীবন। বাঙালির চিরায়ত রসবোধ তুলে ধরতেই এই ভিন্ন ধর্মী আয়োজন। বাঙালির যে রসবোধ সর্বজন বিদিত, এই রসবোধ আরো ছড়িয়ে যাক, যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না। সর্বগ্রাসী নগরায়নের ফলে বাংলার নিজস্ব সংস্কৃতি, লোকাচার ও জীবনবোধ হারিয়ে যাচ্ছে ক্রমেই। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যখন আমরা, ঠিক তখন রাজধানীর বুকে এমন একটি আয়োজন শুধু গ্রাম ও শহরের মেলবন্ধনই ঘটাবে না, একই সঙ্গে প্রেরণা যোগাবে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম দিনে শেষে প্রথম ইনিংসে 289 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সৌম্য, সাকিবের পর অভিষিক্ত নুরুল হাসান সোহানের ব্যাটিং দৃঢ়তায় নিজের প্রথম ইনিংসে সম্মানজনক স্কোর করে টাইগাররা। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে নিউজিল্যান্ড থেকে ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। হেগলি ওভালে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল টস হারলেন। স্বাভাবিকভাবে সবুজ উইকেটে অতিথিদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। শুরুতেই ধাক্কা, দলের গুরু দায়িত্বে থাকা তামিম এমন শট না খেললেও পারতেন। উইকেটে থিতু হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু ব্যক্তিগত 19 রানে কি যেন হলো তার। ফিরলেন ড্রেসিং রুমে। দলীয় 38 রানে 2 উইকেট হারানোর পর অনেকের মনে সংখ্যা জেগেছিল কিউইদের বাউন্স আর সুইং এ হয়তো বেশিক্ষণ টিকবে না টাইগাররা, কিন্তু না, বাকিটা সময় দারুণ ব্যাটিং করেছেন সাকিব আর সৌম্য। বিশেষ করে সৌম্য নজর কেড়েছেন দুর্দান্ত সব শট খেলে। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো 50 স্বাদ নেন সাতক্ষীরার এই ব্যাটসম্যান। সাকিব আর সৌম্য জুটি লাঞ্চ পর্যন্ত থেকেছে অবিচ্ছিন্ন। তবে হঠাৎই হেগলি ওভালে হয়তো ভূমিকম্প অনুভূত হয়েছে, নইলে কি দারুণ খেলতে থাকা সৌম্য এভাবে আউট হবেন? ভাঙে 127 রানের গুরুত্বপূর্ণ জুটি। সৌম্য প্যাভিলিয়নে ফিরেছেন 86 রানে। এরপর যেন কি হলো সাকিবের। উইকেটে সেট হয়েও ব্যক্তিগত 59 রানে সাকিবের আউট ভালোভাবে নিতে পারেননি অনেকেই। এরপর স্পটলাইটে থাকা 2 অভিষিক্ত শান্তু সোহান মিলে টি ব্রেকের আগ পর্যন্ত উইকেট আগলে রাখেন বাংলাদেশের, কিন্তু জাপানের বিরতির পর আবারও একই ব্যাটিং চিত্র। তামিম সাকিবের মতো অপ্রয়োজনীয় শটে প্রাণ দিলেন শান্ত, ফিরেছেন ব্যক্তিগত 18 রান করে। শান্তু স্নায়ুচাপ না নিতে পারলেও সাদা পোশাকের প্রথম ম্যাচে মন্দ ব্যাটিং নয় সোহানের, কিন্তু যোগ্য সঙ্গীর অভাব বোধ করেছেন তিনি। তবে 50 মিস করেছেন 3 রানের জন্য। শেষ পর্যন্ত রুবেল রাবিল লড়াইয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে 289 রানে। ব্যাটসম্যানদের বেশ কিছু ভুলের কারণে দিনটি উপভোগ করতে পারল না বাংলাদেশ। এই ভুলের ব্যাপারে এক ক্রিকেট পণ্ডিত বলেছেন, মানুষ জীবনে বড় ভুল করলে হয়তো আর সুযোগ পায় না, তবে টেস্ট ক্রিকেটে একবার ভুল করলে দ্বিতীয়বার ঠিকই সুযোগ মেলে। তাই তামিম, সাকিব, শান্তরা নিজেদের প্রথম ইনিংসে যে ভুল করেছেন দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই শুধরে নেবেন, নয়তো এই টেস্ট কিন্তু 5 দিনও গড়াবে না। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির, সময় সংবাদ, নিউজিল্যান্ড। রিচার্ড হ্যাডলি 70 থেকে 90 দশকে কিংবদন্তিদের মাঝে তিনি একজন। তবে সবাইকে ছাড়িয়ে তিনি ছিলেন একেবারে ব্যতিক্রম। টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে নেন 400 উইকেট। ইংল্যান্ড থেকে সম্মানস্বরূপ পেয়েছেন নাইটহুড উপাধি। এরপর থেকে তিনি স্যার রিচার্ড হ্যাডলি। সময় সংবাদে তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের তুলনায় টেস্ট ক্রিকেটে দ্রুত উন্নতি করেছে বাংলাদেশ, তাই পরামর্শ দিলেন টেস্টের শীর্ষ দলগুলির সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। 73 থেকে 90 এই 17 বছরের ক্রিকেট ক্যারিয়ার তার। গতির রাজা ডেনিস লিলি, জুয়েল গার্নার, মাইলকম মার্শাল কিংবা কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবদের অর্জনে কখনো ঢাকা পড়েনি রিচার্ড হ্যাডলির বিশেষত্ব। সেই সময়ে ব্যাটসম্যানদের মূর্তিমান ফাস্ট বোলিং আতঙ্কের নাম হ্যাডলির এক একটি ডেলিভারি। সাদা পোশাকের ক্রিকেট ক্যানভাস খুব বেশি টানত হ্যাডলিকে, তাই এলিট ক্রিকেটে গড়েছেন অনন্য এক ইতিহাস যা এর আগে কেউই করতে পারেননি। বিশ্বের প্রথম বোলার হিসেবে নিয়েছেন 400 উইকেট, তাই তো পেয়েছেন নাইটহুড উপাধি। দারুণ সব ক্রিকেটারদের সঙ্গে লড়াই করে নিজেকে প্রমাণ করতে হয়েছে আমাকে। এত সব প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে আমি নাইট উপাধি পাবো ভাবনাই ছিল না। হ্যাঁ, আমার বোলিং নিয়ে অনেক গবেষণা হয়েছে, তবে সুনীল গাভাস্কার, অ্যালান বোর্ডারদের মতো ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে আমাকেও ভাবতে হয়েছে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিতে দারুণ মুগ্ধ স্যার হ্যাডলি। তবে টাইগারদের ওয়েলিংটন টেস্ট ড্র করা উচিত ছিল বলে মন্তব্য হ্যাডলির, আর দিলেন নানা পরামর্শ। দেখুন, নিউজিল্যান্ডের টেস্ট জিততে সময় লেগেছে 26 বছর, আর আপনাদের মাত্র 5 বছর। বাংলাদেশ সেই তুলনায় অনেক উন্নতি করেছে, তবে আপনাদের ধারাবাহিকতার ঘাটতি আছে। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে বেশি করে খেললে এ সমস্যা আর থাকবে না। স্যার হ্যাডলির আগুনঝরা বোলিং দুনিয়া জুড়ে প্রশংসিত। তার মনে ধরেছে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকও। আপনাদের পেস অ্যাটাক অনভিজ্ঞ হলেও কয়েকজন পেসার দারুণ প্রতিভাবান। এদের মাঝে ভালো করার ক্ষুধা স্পষ্ট। তবে টেকনিকের দিক থেকে আরো উন্নতি করতে হবে, থাকতে হবে অধ্যাবসায়। দেখবেন আপনাদের পেস অ্যাটাক একদিন নিয়মিত ম্যাচ জয়ে ভূমিকা রাখবে। 26 বছর আগে ক্রিকেট ছাড়লেও ক্রিকেট ছাড়েনি স্যার রিচার্ড হ্যাডলিকে। তাই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন এই বিস্ময়কর প্রতিভাবান ক্রিকেটার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। ওয়াশিংটন ডিসিতে চলছে ডোনাল্ড ট্রাম্পের জমকালো অভিষেক অনুষ্ঠান। আজই শপথ। ওয়াশিংটন ডিসির কনসার্ট অনুষ্ঠানে আবারও গ্রেট আমেরিকা প্রতিষ্ঠার প্রত্যয়। We're going to make America great for all of our people, everybody. আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। জুমার নামাজে দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত। যুবশক্তির সৃজনশীলতা বিকাশে বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাবে বাংলাদেশ। দাভোসে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দিচ্ছে রাজধানীর অনেক হাসপাতাল। সবারই জনবল সংকটের অজুহাত, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। এবং ক্রাইস্টচার্চের সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে 289 রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। সাকিব সৌম্যের অর্ধশতকের পর অভিষিক্ত সোহানের ব্যাটিং দৃঢ়তা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।